শুরু হচ্ছে রেডিও চ্যানেলের বাংলা সংবাদ। এই সংবাদ শিরোনাম। ইরানের শক্তিমত্তা প্রদর্শনের মহড়ায় স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন ও অজানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। ইরান ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের দেয়া বক্তব্য। জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনকে কর্মসংস্থানের প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশে ফিরলেন ভারতে আটক ৯০ জেলে ও নৌকর্মী। এবং দিল্লি বিধানসভা ভোটের তারিখ ঘোষণা, ইভিএম বিতর্কে জবাব দিল কমিশন। দিল্লি থেকে ভোটে লড়বেন কেজরিওয়াল। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিম জাদে বলেছেন, সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যৌথ উদ্যোগে ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষায় নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সশস্ত্র বাহিনীর এক যৌথ মহড়ায় শক্তিমত্তার সঙ্গে ইরানের আকাশ সীমা রক্ষা করার বিষয়টি প্রদর্শনের উদ্দেশ্যে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হবে। জেনারেল রাহিম জাদে আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বার্ষিক নিখুঁত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তিতে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া অনুষ্ঠিত হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করার উদ্দেশ্যে এ মহড়া চালানো হবে। পার্স টুডে জানাচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার স্যার এ মহড়া হবে বিশাল এবং শত্রুকে ভড়কে দিতে এই ব্যবস্থার নিরাপত্তা সুরক্ষিত রাখতে এটির সক্ষমতার খুব সামান্য অংশ প্রদর্শিত হবে। ইরানের সশস্ত্র বাহিনীর ইকতেদার বা শক্তিমত্তা নামক মহড়া রোববার শুরু হয়েছে এবং আগামী ২ মাস ধরে চলবে। ইরানের আকাশ, স্থল ও পানির সীমানা জুড়ে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল তেহরানের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। তিনি জানান, এই চুক্তির নানা দিক রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি এবং পরিবেশ খাত। এর পাশাপাশি প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়েও এই চুক্তির আওতায় থাকবে বলে তিনি জানান। বাকাই জানান, গত গ্রীষ্মের প্রথম দিকে চুক্তির খসড়া ইরান ও রাশিয়া অনুমোদন করেছে এবং এখন দুই দেশের প্রেসিডেন্ট চূড়ান্ত চুক্তিতে সঠিক সময়ে স্বাক্ষর করার জন্য অপেক্ষা করছেন। চুক্তির ব্যাপারে আগের বিভিন্ন সময়ের আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তেহরান ও মস্কোর সম্পর্ক জোরদার করার জন্য আগের সমস্ত ডকুমেন্ট আপডেট করতে হবে। দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া কৌশলগত ঘনিষ্ঠ মিত্র এবং পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক গভীর করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি গতকাল রাজধানী প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেন। তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহলের কথা ভাবতে হবে। ম্যাক্রন ইরানকে ফ্রান্স সহ ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচির গতি বেড়ে যাওয়ায় আমরা এমন একটি অবস্থায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। পরমাণু সমঝোতার মেয়াদ আনুষ্ঠানিকভাবে আসছে অক্টোবরে শেষ হয়ে যাবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমাদেরকে আগামী মাসগুলোতে একথা ভাবতে হবে যে আমরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহলের দিকে যাব নাকি যাব না।
ম্যাক্রন দাবি করেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার প্রতি তেহরানের সমর্থনও ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের জুলানি বাহিনীর হাতে সাধারণ মানুষের অপহরণ ও গুম হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। হোমস শহর থেকে গত প্রায় এক মাসে অন্তত 900 ব্যক্তি গুম হয়েছেন। প্রায় এক মাস আগে সিরিয়ার ক্ষমতা গ্রহণকারী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস এর সশস্ত্র ব্যক্তিরা সাবেক বাশার আল আসাদ সরকারের অনুসারীদের বিরুদ্ধে অভিযানের নামে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র হোমস শহর থেকে গত 8 ডিসেম্বরের পর থেকে অন্তত 900 ব্যক্তিকে ধরে নিয়ে গেছে জোলানি বাহিনী এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আল মায়াদিনের উদ্ধৃতি দিয়ে পাসওয়ার্ডে জানাচ্ছে, এমন সময় এসব মানুষকে অবৈধ আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যখন জোলানি প্রশাসনের নির্দেশে সাবেক বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক ও কর্মকর্তা তাদের অস্ত্রশস্ত্র জমা দিয়ে নিজেদের জন্য নতুন পরিচয়পত্র গ্রহণ করেছিলেন। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের বেশিরভাগই এ ধরনের যুবক। এদিকে হোমসের জনগণের সঙ্গে, বিশেষ করে সেখানকার শিয়া জনগোষ্ঠীর সঙ্গে এইচটিএস এর সশস্ত্র ব্যক্তিদের সহিংস আচরণের বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী সিরিয়ার রাকা প্রদেশে একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করার প্রাথমিক আয়োজন সম্পন্ন করেছে বলে খবর পাওয়া গেছে, কিন্তু এ ব্যাপারে জোলানি নেতৃত্বাধীন সরকার কোনো প্রতিবাদ জানায়নি। সিরিয়ার বিভিন্ন সূত্র জোলানির সবুজ সংকেত নিয়ে দেশটির রাকা প্রদেশের প্রথম স্থায়ী মার্কিন ঘাঁটি নির্মাণের কাজ শুরু হওয়ার খবর জানিয়েছে। পাসওয়ার্ডে জানিয়েছে, মার্কিন বাহিনী ওই ঘাঁটি নির্মাণ করার জন্য গত 3 সপ্তাহ ধরে প্রয়োজনীয় সরঞ্জাম ইরাক থেকে সিরিয়ার নেয়ার কাজ চালিয়ে যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, রাকা শহরের উপকণ্ঠে সিরিয়ার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা ওই ঘাঁটির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। এর কয়েকদিন আগে জানা গিয়েছিল যে ডেল্টা নামক মার্কিন বিশেষ বাহিনীর সেনারা ইরাকের আল ওয়ালিদ ক্রসিং দিয়ে সিরিয়ার রাকায় প্রবেশ করেছে। এদিকে সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ খবর দিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের উপকণ্ঠে তিশরিন বাঁধের কাছে একটি টিলার উপর সেনা ঘাঁটি নির্মাণ করার চেষ্টা করছে তুরস্ক। এসডিএফ এ খবর জানিয়ে বলেছে, তারা নির্মাণাধীন ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহত 100 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা ও অপরাধ তদন্ত বিভাগের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য সাংবাদিকদের জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতদের সচ্ছলতায় ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন সবাইকে তো সব জায়গায় দেয়া সম্ভব না। আমাদের প্রস্তাবে যাকে যেখানে সম্ভব সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। অর্থ পাচারকে বিগত সরকারের সময় সবচেয়ে বড় সংকট হিসেবে আখ্যায়িত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি মানি লন্ডারিং করেছে। এদিকে ভারতে আটক 90 জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে একটি বন্দি বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়। একইভাবে গত অক্টোবরে আটক হওয়া 95 জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে মুক্তি দিয়েছে বাংলাদেশ। ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আজ সংবাদ সম্মেলনে কমিশন জানিয়েছে, আগামী 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 8 ফেব্রুয়ারি ভোট গণনা হবে। মামলা বিচারাধীন থাকার কারণে বসিরহাটের উপনির্বাচন এখন হবে না বলেও জানিয়েছে কমিশন। তবে
তারিখ ঘোষণার আগে থেকেই রাজধানীতে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। বিজেপি প্রাথমিকভাবে 70 আসনের মধ্যে 29 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলনীতিতে এগোচ্ছে আম আদমি পার্টি বা আপ। সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। দলটি জানিয়েছে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে নয়াদিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কমিশন জানিয়েছে আগামী 10 জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 17 জানুয়ারি, পরের দিন বাছাই এবং 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কমিশন ইভিএম সম্পর্কিত বিতর্কে জবাব দিয়ে বলেছে 42 বার আদালত ইভিএম এর উপর ভরসা রেখেছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সাধারণ জ্বর নিয়েও একটি মহল HMPV ভাইরাস বলে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর কিছু নয়, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ হাওড়ার একটি স্টেডিয়ামে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন একটি বিশেষ চক্র HMPV ভাইরাস নিয়ে উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক ছড়াচ্ছে। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। গতকালও একই বিষয়ে আশ্বস্ত করেন এবং তার সরকারের নেয়া স্বাস্থ্য সাথী ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেছেন। উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকে 2টি, গুজরাটের 1টি, তামিলনাড়ুর 2টি ও কলকাতার একটি শিশুর শরীরে HMPVর সংক্রমণ ধরা পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর আরও 2 সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও 2 সেনা আহত হয়েছে, যাদের অবস্থা গুরুতর। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের হামলায় নাহল ব্রিগেডের সব সেনা হতাহত হয়। নিহত 2 সেনার মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, যার নাম ক্যাপ্টেন এইটান ইসরায়েল শিকানজি। এই সেনা নাহল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। নিহত অপর সেনার নাম এখনো জানা যায়নি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ অধিবাসীদেরকে রাতে শান্তিতে ঘুমাতে চাইলে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইয়েমেন। সানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করবে না। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের পদস্থ কর্মকর্তা হিজাম আল আসাদ গতকাল সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টে তিনি বলেন ইসরায়েলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমাতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপে তাদের পিতৃপুরুষের দেশে চলে যায়। ইয়েমেনের এই পদস্থ কর্মকর্তা বলেন গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী বাহিনী যতদিন গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তেহরান থেকে শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির সেক্রেটারি জেনারেল নুরি আল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। এ প্রসঙ্গে বাগদাদের জুমার নামাজের ইমামও এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির সেক্রেটারি জেনারেল নুরি আল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়া অঞ্চল জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েল মার্কিন পরিকল্পনায় সিরিয়ার আসাদ সরকারেরও পতন ঘটে এবং বিস্ময়করভাবে সন্ত্রাসী ও সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে। পার্স টুডে জানায় সিরিয়ার দৃশ্যপটের এই পরিবর্তনে এ অঞ্চলের দেশগুলো খুবই উদ্বিগ্ন এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে। এই পরিস্থিতিতে নুরি আল মালিকি ইহুদিবাদী ইসরায়েলের আরও আগ্রাসন এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা। এ ধরনের কৌশল বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েল উপকৃত হবে,
কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে, অন্যদিকে এই ছোট দেশগুলোকে ইচ্ছেমতো ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে। অর্থাৎ এই দেশগুলোকে এমনভাবে আপোস বা নতজানু হয়ে চলতে বাধ্য করা হবে, যেমনটি বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোসকামী মনোভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না। এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। এ প্রসঙ্গে বাগদাদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সৈয়দ ইয়াসিন আল মুসাভি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন, এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সহ এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেয়া। বাগদাদের জুমা নামাজের ইমাম জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে যা কিছু ঘটছে তা সুন্নি, শিয়া কিংবা কুর্দিদের সুবিধার জন্য নয়, বরং এটি একটি গভীর মার্কিন ষড়যন্ত্রের অংশ যা আমেরিকা এবং তার মিত্রদের স্বার্থ রক্ষা করবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল মার্কিন ঘৃণ্য ষড়যন্ত্র বুঝতে হলে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে। এগুলোর মধ্যে একটি হলো এই অঞ্চলের সরকারগুলোর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেয়া এবং আপোসকামিতার বিরোধী ও স্বাধীন গোষ্ঠীগুলোকে নির্মূল করা। আরেকটি বিষয় হলো ইরাকের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করা এবং জনপ্রিয় গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা এবং তাদের মিত্ররা ইরাকের জনপ্রিয় সংগঠন হাশ তাস-শাবি ভেঙে দেওয়ার বিষয়টি উত্থাপন করেছে। এমনকি ইরাক সরকারকে ইরাককে সিরিয়ার মতো পরিস্থিতিতে পরিণত করা সহ হাশ তাস-শাবিকে ভেঙে না দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। এ অবস্থায় এই অঞ্চলের দেশগুলোর অস্তিত্বের বিরুদ্ধে যে ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে তার বিরুদ্ধে সরকার ও জনগণের রাজনৈতিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। পরিশেষে এটা জোর দিয়ে বলা যায় যে এই অঞ্চলের স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান। এখনই সতর্ক না হলে পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোর জন্য ভয়াবহ দুর্ভোগ অপেক্ষা করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।